আপনি যে পরীক্ষা দিয়েছিলেন নন টিচিং গ্রুপ ডি, ওটার রোল নাম্বারটা আপনার মনে আছে? না স্যার, এই মুহূর্তে মনে পড়ছে না। রোল নাম্বারটা মনে পড়ছে না। আচ্ছা বেশ, আপনি জানেন নিশ্চয়ই যে বজ্রপাতের দেশ, আপনাদের জিওগ্রাফিতে তো খুব ভালোভাবে পড়ানো হয় ক্লাস 8-এ, ভুটানকে বলা হয়। তো আর হ্যাঁ। কোন দেশকে বজ্রপাতের দেশ বলা হয় এটা আপনার জানা আছে? হ্যাঁ স্যার, ভেনেজুয়েলাকে। ভেনিজুয়েলাকে বজ্রপাতের দেশ বলে। আচ্ছা, আপনি বলতে পারবেন যে পিটি সয়েল কোথায় দেখা যায়? ভারতবর্ষে মাত্র একটা রাজ্যেতেই পিটি সয়েল দেখা যায়। আপনি কি বলতে পারবেন যে পিটি সয়েল কোথায় দেখা যায় ভারতবর্ষে? স্যার, যদি কিছু না মনে করেন আরেকবার প্রশ্নটা করলে ভালো হতো। পিটি সয়েল, আপনি পিটি সয়েলের নাম শুনেছেন? সয়েলের যে শ্রেণীবিভাগ হয়, ধরুন ল্যাটারাইট মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা, যেমন ধরুন দাক্ষিণাত্যের মালভূমি লাভা মৃত্তিকা, তেমনি একটা বিশেষ ধরনের সয়েল হচ্ছে পিটি সয়েল। তো এই পিটি পিটি সয়েল। সয়েল, পিটি সয়েল, হ্যাঁ। তো আপনি জানেন যে পিটি সয়েল ভারতবর্ষের কোন রাজ্যে দেখা যায়? স্যার, এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, এটা কিন্তু আপনাদের সিলেবাসেতে ছিল পিটি সয়েল। আচ্ছা, এই মুহূর্তে যখন মনে পড়ছে না, আপনি একটা জিনিস আমাকে বলুন যে আপনার তো হবি হচ্ছে ডান্স বললেন, তো প্রাচীন ভারতবর্ষে এই নৃত্যের জন্য সবচেয়ে প্রাচীন কোন বই থেকে ভারতের নৃত্যের উৎপত্তি হয়েছে বলে আপনার মনে হয়? এই যে নাচ আপনাদের আপনি নিশ্চয়ই জানেন যে ভারতবর্ষে, আপনি জানেন যে কত প্রকার ধ্রুপদী নৃত্য ভারতবর্ষে আছে? স্যার, 8 প্রকার। 8 প্রকার নৃত্য আছে। যে কোনো দুটো বলুন তো রাজ্য উল্লেখ সহ। 8 প্রকার নৃত্যের ভারতনাট্যম। মধ্যে। ভারতনাট্যম, ভারতনাট্যম। তামিলনাড়ু রাজ্যের ভারতনাট্যম এবং আচ্ছা, উত্তরপ্রদেশের কত্থক। উত্তরপ্রদেশের কত্থক। আচ্ছা, আপনি বলতে পারবেন যে এই যে কত্থক, এটা কোন দেশের জাতীয় নৃত্য? কোন দেশের জাতীয়? হ্যাঁ, হ্যাঁ, কত্থক তো আমাদের উত্তরপ্রদেশ থেকে উৎপত্তি লাভ করেছেন। তো আপনি বলতে পারবেন যে কত্থক কোন দেশের জাতীয় নৃত্য, মানে ন্যাশনাল ভারতের। ড্যান্স? ভারতের। আচ্ছা, তো আপনাকে যেটা আমি জিজ্ঞাসা করেছিলাম, যেখান থেকে এখানে চলে এলাম, যে নৃত্যের সবচেয়ে প্রাচীন বইয়ের নাম আপনার জানা আছে? নৃত্য তো আপনার হবি, নিশ্চয়ই এটা আপনার ভালোবাসার জায়গাও বটে। তো আপনি বলতে পারবেন নৃত্যের কোনো ভালো মানে আম, প্রাচীন, সবচেয়ে প্রাচীন বইয়ের নাম? হ্যাঁ স্যার, ভরত মুনির লেখা নাট্যশাস্ত্র। আচ্ছা, ভরতমুনির লেখা নাট্যশাস্ত্র। আচ্ছা, ঠিকই বলেছেন আপনি। আপনার এবার যে কোচবিহার জেলা, এখান থেকে আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করছি, যদি আপনার ঠিকঠাক উত্তরগুলো জানা থাকে আপনি একটু বলতে পারেন। আপনি নিশ্চয়ই জানেন যে জলপাইগুড়ি জেলায় একটা বিশেষ মানে লোকগীতি প্রচলিত আছে, যেটাকে বলা হয় জারি গান। এটার মানে হচ্ছে শোক, মানে মোহরমের মাসগুলোতে উৎপত্তি হয়। আচ্ছা, আমি এই প্রশ্নটা আপনাকে পরে করছি। আপনি এই যে হাতে ঘড়ি পড়েছেন, আপনার তো মোবাইলে সময় দেখা যায়, তো আপনি হাতে ঘড়ি পড়েছেন তা সত্ত্বেও? হ্যাঁ, কিন্তু স্যার মোবাইল সবসময় তো হাতের কাছে আমাদের থাকে না। তো সময়টাকে দেখার জন্য, সময়ের মধ্যে কাজ করার জন্য ঘড়িটাকে সবসময় দরকার হয়, তাই জন্যই আমি পড়েছি। আচ্ছা, সেই জন্য আপনি হাতে ঘড়ি পড়েছেন। এটা মানে কতদিন থেকে পড়ছেন? মানে মাধ্যমিক পরীক্ষা যখন দিয়েছেন তখন থেকেই এই অভ্যাসটা আছে, নাকি আজকে এখানে ইন্টারভিউ দিতে আসছেন বলে এখানে এসছেন, পড়ে এসছেন? না স্যার, আমি অনেক আগের থেকেই এটা পড়ি। মাধ্যমিক দেওয়ার আগে থেকেই হাতে ঘড়ি পড়েন? মাধ্যমিক দেওয়ার আগে থেকে না, মাধ্যমিক মানে কলেজের সময় থেকে আমি পড়ি। কলেজের সময় থেকে ঘড়ি পড়েন। আচ্ছা, আপনি বলতে পারবেন যে এই যে কোচবিহার যেখান থেকে আপনি এসছেন, যে জেলা থেকে, ওটা কোন রাজ্যের অন্তর্ভুক্ত ছিল? মানে আমি আপনাকে একটুখানি বলে দিই, প্রাচীনকালে ভারত তো 16টা, ভারতবর্ষে তো 16টা মহাজনপদ ছিল, আপনি হিস্ট্রির এ ব্যাপারে জানেন। তো সেই যে 16টা মহাজনপদ ছিল তার মধ্যে কোন জায়গার অন্তর্ভুক্ত ছিল এই কোচবিহার? না স্যার, এই মুহূর্তে মনে পড়ছে না। মনে করার একটু চেষ্টা করুন না। কাশী, কোশল, বৎস, মগধ, এর মধ্যে কোনটার অন্তর্ভুক্ত ছিল? আপনারই জেলা তো। না স্যার, মনে পড়ছে না। মনে পড়ছে না? আচ্ছা, আপনাদের ওখানে মদন মোহন মন্দির তো খুব বিখ্যাত, কে তৈরি করেছিলেন এই মন্দিরটা? মহারাজা নৃপেন্দ্র নারায়ণ। আচ্ছা, মহারাজা নৃপেন্দ্র নারায়ণ এই মন্দিরটা তৈরি করেছিলেন। আচ্ছা, আপনাদের ওখানে মানে কৃষিজ ফসলের মধ্যে কোনটা সবচেয়ে বেশি চাষ হয়? মানে কোনটার দিক থেকে আপনাদের জেলাটা এগিয়ে? স্যার, এখানে পাট উৎপাদন হয়,
হুম। তাছাড়াও ফসলের মধ্যে হ্যাঁ, পাট উৎপাদন হয় এবং শিল্পের দিক থেকে ভালো তামাক চাষ। ভালো তামাক চাষ হয়। হুম। তো আপনি যেটা বললেন যে পাট, ওটা কিন্তু ফসলের মধ্যে তো পড়ে না, ওটা তো শিল্পের মধ্যে পড়ে, তাই না? যেমন পেট্রো রসায়ন শিল্প, সেমনি তো আমরা তো পাটকে ফসল বলি না, পাটকে শিল্প বলি। আমি জানতে চাইছিলাম যে ফসল মানে শস্য, তো শস্য উৎপাদনের দিক থেকে ধান, গম, এই আলু, এই জাতীয়র মধ্যে থেকে কোনটার দিকে আপনাদের জেলাটা এগিয়ে আছে? হ্যাঁ স্যার, ধান উৎপাদনে। ধান উৎপাদনে এগিয়ে আছে। আচ্ছা, আপনি তো বললেন পাট, ওটা তো শিল্পের দিকে। ঠিক আছে ম্যাডাম, আপনার ইন্টারভিউ কমপ্লিট হয়েছে, তো আপনি আসতে পারেন। ঠিক আছে স্যার। হুম। ধন্যবাদ স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার ওর তো কমপ্লিট হলো। আম, আমি ওর জায়গাগুলো একটু বলে দিই। প্রথম কথা হচ্ছে, ও যেটা বলেছিল যে আমি ওকে যেটা প্রশ্নের মাধ্যমে, প্রত্যেকেই দেখে নাও বাকি ব্যাপারটা, এটা আমার তৎক্ষণাৎ মাথায় এসেছিল, এখানেতে রেডি ছিল না। যে ওকে বলতে বলেছিলাম 8টা জাতীয় নৃত্য, তো 8টা জাতীয় মানে ধ্রুপদী নৃত্য, এই ধ্রুপদী নৃত্যের মধ্যে থেকে ও বেছে বেছে সেই দুটো নৃত্যই বলেছে যে দুটো নৃত্যেতে ওর সবচেয়ে চাপে পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। যেমন হচ্ছে ভারতনাট্যম তামিলনাড়ু, এখান থেকে অনেক ধরনের প্রশ্ন করা যেত। আর দ্বিতীয় যেটা ও বলেছে যে কত্থক উত্তরপ্রদেশ, এই কত্থক উত্তরপ্রদেশ হচ্ছে আমাদের পাকিস্তানের জাতীয় নৃত্য। ঠিক আছে, এটা আমার এই কোশ্চেন সেটেতে রেডি ছিল না। ও যেহেতু প্রশ্নর উত্তর দিয়েছিল, সেই প্রশ্নের উত্তর ধরে আমি ওকে ঘুরিয়ে প্রশ্নটা করেছিলাম। পাকিস্তানের জাতীয় নৃত্য হচ্ছে কত্থক। তো যাই হোক, ও 8টা নৃত্যের মধ্যে এমন দুটো নৃত্যের নাম বললো, যে দুটো নৃত্যের নামের মধ্যে সবচেয়ে বেশি তথ্য আছে। ঠিক আছে, ওকে ভারতনাট্যম নিয়েও বিভিন্ন প্রশ্ন করা যেতে পারতো। তোমরা যারা ফ্রি ব্যাচ দেখেছো, সেখান থেকে যেহেতু ভেনিজুয়েলার কথা তোমরা, আমি ওই জন্য বললাম কিছু জিনিস ইউটিউবে দেওয়া থাকবে, যেগুলো দেখে আসবে তোমাদের সুবিধা হবে। ভেনিজুয়েলাকেও বজ্রপাতের দেশ বলা হয়, ওখান থেকে উত্তরটা খুবই কারেক্ট দিয়েছে। তো আরো একটা জিনিস ওকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড এবছর কততম বর্ষে পদার্পণ করেছে। তো তুমি যেদিন ইন্টারভিউ দিতে যাবে, ওর 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে যদি এরকম কিছু স্পেশাল ঘটে থাকে, সেটা দেখে যাবে। তো ওটা ও হিসেব করে বলে দিতে পারতো। 1919 থেকে 2019 100 বছর স্যার, আর এইদিকে 2019 থেকে 2026 7 বছর, তাহলে 107 বছরে পদার্পণ করেছে। এটা শুধুমাত্র চাপের কারণেও বলতে পারেনি। আর আজকের দিনটা কি কারণে বিখ্যাত, এটা আমি বারবার দেখতে বলেছিলাম, যে 17ই এপ্রিল, অর্থাৎ আজকের দিনটা যে কারণে বিখ্যাত, আজকে হচ্ছে হিমোফিলিয়া ডে, ওয়ার্ল্ড হিমোফিলিয়া ডে। হিমোফিলিয়া হচ্ছে একটা বর্ণগত মানে জিনগত রোগ, যার ফলে রক্ত জমাট বাঁধে না। যেমন ভিটামিন কে আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, তো সেই ভিটামিন কে বা হিমোফিলিয়া অভাব, যার ফলে এটা একটা বংশগত রোগ। দু ধরনের হয় হিমোফিলিয়া, হিমোফিলিয়া এ আর হিমোফিলিয়া বি। এটা ছিল আজকের ডে এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আরো একটা খবর আজকে নিউজে দেখছিলাম, আমি তোমাদেরকে সঠিক বলতে পারছি না, আমি জাস্ট দেখেই এলাম। সেটা হচ্ছে যে ভারতবর্ষ নাকি গ্লোবাল ওয়ার্মিং এর দিক থেকে 6 নম্বর স্থানে আছে। এটা আজকের একদম হেডিং এ ছিল, খুব সম্ভবত সেটা আমি ইন্টারভিউ প্রশ্নে ছিল না, জাস্ট নিউজে দেখলাম বলে ওকে আর আমি জিজ্ঞাসা করিনি। দ্বিতীয় হচ্ছে কোচবিহার, কোচবিহার নিয়ে কয়েকটা প্রশ্ন ওকে করেছিলাম, যেগুলো জানা উচিত ছিল। মদন মোহন মন্দির, ওটা তো অবশ্যই একদম ঠিকঠাক বলেছে, খুবই ভালো। যদি এই প্রশ্নটা ওকে আমি আগে করতাম যে মদন মোহন মন্দির তোমার তোমার জেলায় কে তৈরি করেছেন, তো ওর ক্ষেত্রে একটা ভালো ইম্প্যাক্ট করতো, একদম সঠিক নাম বলেছে। আর একটা ব্যাপার, কামরূপ রাজ্যের অন্তর্ভুক্ত ছিল হচ্ছে কোচবিহার। ঠিক আছে, এগুলো তোমরা প্রত্যেকে, শুধু ও বলে নয়, আজকের যে ইন্টারভিউটা হলো, ওর যে ইন্টারভিউটা হলো, এর উত্তর এবং প্রশ্ন তোমরা পিডিএফ এ পেয়ে যাবে। এটা নিয়ে তোমাদের কোনো নেই, কারণ সবকটা প্রশ্ন তো আমার মনে নেই। আচ্ছা, আপনি জানেন যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে হয়েছিল? 1919 সালে স্যার। 1919 সালের কত, মানে ডেটটা বলতে পারবেন আপনি? উম, স্যার 13ই এপ্রিল। আচ্ছা, 13ই এপ্রিল, বা খুব সুন্দর বলেছেন। আচ্ছা, আপনি জানেন যে এই 2026 সালে এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, এই তো 13ই এপ্রিল গেল, আজকে তো 17ই এপ্রিল। 13ই এপ্রিল যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল, এটা কততম বর্ষে পদার্পণ করলো? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড 2026 সালে কত বছরে পদার্পণ করলো, আপনার কি জানা আছে? না স্যার, এই জানা মুহূর্তে নেই না? আচ্ছা। না। আহ, আচ্ছা, আপনি জানেন যে আজকের যে দিন, অর্থাৎ 17ই এপ্রিল, আপনি যে ইন্টারভিউ দিতে এসেছেন, আজকের দিনটা একটা বিশেষ কারণে গুরুত্বপূর্ণ। আপনার কি এ বিষয়ে কিছু জানা আছে, যে আজকের দিনে স্পেশাল কিছু জানা আছে? এই যে 17ই এপ্রিল, আজকে যে আপনি ইন্টারভিউ দিতে এসেছেন নন টিচিং স্টাফের, তো আপনার কি জানা আছে যে আজকের দিনটা কি কারণে গুরুত্বপূর্ণ? না স্যার, আমার এই আচ্ছা, মুহূর্তে মনে পড়ছে না।
এই মুহূর্তে আপনার মনে পড়ছে না। আচ্ছা, এবার আপনার তো সাবজেক্ট বললেন জিওগ্রাফি। তো জিওগ্রাফি সাবজেক্টে আপনি এমএসসি করেছেন, আবার বিএডও করেছেন, আবার ডিএলএডও করছেন বর্তমানে। তো এত হ্যাঁ কিছু করার পর, হ্যাঁ, এত কিছু যেগুলো দেখা যাচ্ছে, বুঝতে পারছি আমি আপনার বায়োডাটা দেখে যে আপনার টিচিং লাইনে যাওয়ার জীবনেতে খুব মানে ভালোবাসার জায়গা হচ্ছে টিচিং লাইন। তো আপনি টিচিং লাইনে না গিয়ে আপনি এনটিএস এর পরীক্ষা দিয়ে এখানেতে জয়েন হতে চাইছেন কেন? স্যার, আমার মনে হয় যে কোনো চাকরি ছোট নয়, কোনো চাকরি উম, সব চাকরি আমার মনে হয় দায়িত্ব নিয়ে করলে সবটাই সেটা ভালো নিজের আপনি জন্য। এর আগে কোনো দায়িত্বপূর্ণ কাজ সামলেছেন? না স্যার, এর আগে সামলাইনি, তবে এটা আমার প্রথম হবে। এবং আমি এই চাকরিটি করতে খুবই আগ্রহী। আচ্ছা, এর আগে আপনি কোনো টিচিং পরীক্ষা, মানে ধরুন